গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছুরি। আমি যে কেন এখনো বিয়ে করিনি তার একটা খুব সহজ কারণ আছে। কারণ আর কিছুই নয়, যতই আয়ু যাচ্ছে পিছিয়ে মেয়েরা ততই যাচ্ছে এগিয়ে, আর আমি উদ্যততম মুহূর্তে অগ্রসরতম মেয়ে চাই। কাজে কাজে ঘূর্ণমান পৃথিবীতে বিয়েটা ঘটে ওঠেনি। সমস্ত কুমারিত্বের ওপর একাধিপত্য করছি এমন একটা গর্বে মনে মনে বিস্ফারিত ছিলুম। মানে যে কাউকে যে কোনো মুহূর্তে বিয়ে করতে পারি, এই যে একটা দিগন্ত বিস্তৃত সুখ, এটা পুরাকালের বহু পত্নীত্বের চেয়েও রোমাঞ্চকর। এই পর্যন্ত যত জায়গায় বদলি হয়ে গেছি, কত যে মেয়ে দেখে বেরিয়েছি তার ইয়ত্তা নেই। বলা বাহুল্য, আমার চাকরিটা মেয়ে দেখে বেড়ানোর পক্ষে ভারী অনুকূল ছিল। আর সেটা এমন চাকরি যেখানে আমার মতটাই প্রথম এবং আমার মতটাই শেষ। তাই যেখানে পা দিয়েছি সেখানেই কন্যা কণ্টকিত বাপের দল অনর্গল আমার দ্বারস্থ হয়েছেন। বিয়ে করব না আমার এমন কোনো নীচ প্রতিজ্ঞা ছিল না, তাই বহু মেয়েই আমাকে দেখতে হয়েছে, এবং আশ্চর্য, সবাইকেই আমি অকায়ক্লেশে একে একে পছন্দ করে এসেছি। প্রশস্ত রাস্তাটা যদি আমার মনোপুত না হয়, সেই জন্য অনেক মেয়ে অন্ধকার সংকীর্ণ পথে আমার অন্তঃপুরে প্রবেশ করতে চেয়েছে, অবশ্যই তাদের মায়েদের মত নিয়ে। কিন্তু নির্ভুল বিয়েই যখন করব, তখন কাকে ভালোবাসলুম কি বাসলুম না, কবিত্ব করলুম কি করলুম না, বিপদ ঘটালুম কি ঘটালুম না, কিছুতেই কিছু যায় আসে না। মোদ্দা কথা হচ্ছে এই, বিয়ে যেই করলুম অমনি বিস্তীর্ণ পৃথিবী একটা তক্তপোষ হয়ে উঠল, আর প্রকাণ্ড আকাশটা হয়ে দাঁড়ালো একটা মশারি। এই চমৎকার আছি আমি আর আমার সাইকেল। কিন্তু বিধাতার চক্রান্তে এমন এক জায়গায় এসে পড়লুম যেখানে পাট শাক আর তামাক পাতা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মাথার উপর আকাশ নেই তা আমি বরং কল্পনা করতে পারতুম, কিন্তু দিন রাত্রে ঘুণাক্ষরেও একটি তরুণীর দেহরেখা দেখতে পাব না, এই একেবারে দুঃসহ দুর্দিনেও ধারণার অতীত ছিল। জায়গাটা এমন বিশ্ববহির্ভূত যে মাইনর স্কুলের উপর মেয়েদের এখানে ক্লাস নেই, এমন একটা কোনো হল্লা বা হুজোগ নেই যে শাড়ির দুটো চঞ্চল খসখসানি অন্তত শোনা যায়। স্টেশনে যেতে হলে ঘোড়ার গাড়িটা এদের কাঠের একটা সিন্দুক হয়ে ওঠে। কারু বাড়ি থেকে কারু বাড়িতে বেড়াতে যাবার যে এদের রাস্তা, সে আর কারুরই বাড়ির ভেতর দিয়ে। এখানে এখনো এমন একটা ঝড় উঠল না যে মেয়েরা ত্রস্ত হয়ে দ্রুত হাতে ঘরের জানলাগুলো বন্ধ করে দেবে। এখানকার অফিসারগুলো এমন প্রাদেশিক, সস্ত্রীক বেড়াতে বেরোবার পর্যন্ত কারুর সাহস নেই। রোদ্দুরে হলদে হয়ে যাওয়া শুকনো মাঠের উপর দিয়ে কেবল সাইকেল চালিয়ে চলেছি। এমন যে মহিমাময় সূর্যোদয় জীবনে তা কখনো দেখিনি। তাতে কোনো বিশেষ ক্ষতি হয়েছে বলে মনে হয়নি, কিন্তু আজ 3 মাস এই মহকুমায় এসেছি, সাইকেলে করে কত চক্র আবর্তন করলুম, কিন্তু ঘাটে, জানলায় বা উঠানে এমন একটি মেয়ে দেখলুম না যাকে ক্ষণকালের জন্যেও তার ইহজন্মের ঘোরতর দুর্ভাগ্যের কথাটা মনে করিয়ে দিতে পারি। কেননা এমন মেয়ে দেখতে আমার ভালো লাগবে যে সঙ্গোপনে একবার ভাববে, অন্তত আমি ভাবব সে ভাবছে এর যদি মিসেস হতে পারতাম, এবং তখনই সচেতন হয়ে ভাববে, অন্তত আমি বুঝব সে ভাবছে এখনো তো তার সময় যায়নি। আমি যে হব না, কিন্তু আমি যে হতে পারি, এই দর্পণের ভিতর দিয়ে একটি সাধারণ মেয়েকেও আমি আজ অপরূপ সুন্দর করে দেখতে পারতুম। কিন্তু মুখোমুখি না হলে সেই বা ভাববে কি, আর আমি বা বুঝব কি? লাল ফিতে বাঁধা ফাইলগুলো অনিদ্রাক্লান্ত রাত্রির কদর্য ক্লেদের মতো অসহ্য হয়ে উঠল। বৈকালিক ক্লাবটা একটা পিঞ্জরাবদ্ধ চিড়িয়াখানা, সাইকেল ঘূর্ণিত রাস্তাগুলি আমার একটা ক্রমান্বিত কর্তব্য। এমন যে এখানে প্রসারিত প্রকৃতি, নীলে আর শ্যামলে, তাতে পর্যন্ত এতটুকু প্রাণ নেই। কেননা আমি ভেবে দেখেছি, অনুচ্চারিত মনে কোনো রমণীর স্মৃতির সুষমা না থাকলে
প্রকৃতিকে সম্পূর্ণ সম্ভোগ করা যায় না। সে নিতান্তই তখন একটা মানচিত্র হয়ে ওঠে। এমনই যখন কচুরিপানা ধ্বংস ও পাট চাষ নিয়ন্ত্রণ নিয়ে ঘোরতর ব্যাপৃত আছি, হঠাৎ একটা অসম্ভব কাণ্ড ঘটে গেল। হ্যাঁ, সেটাকে ঘটনাই বলতে হয়। অবাক হয়ে ভাবলুম, আমি এতদিন ছিলুম কোথায়? রেলওয়ে স্টেশনটা শহর থেকে প্রায় মাইল 2 দূরে। বসতি বিরল ক্ষেতের ওপর দিয়ে ডিস্ট্রিক্ট বোর্ডের সুরকির রাস্তাটা স্টেশন ছুঁয়ে লোকাল বোর্ডের কাঁচা রাস্তা হয়ে গ্রামের মধ্যে চলে গেছে। সেই সন্ধিস্থলের কাছাকাছি ছোট্ট একটা মুদি দোকান। দোকানটা এর আগে কোনোদিন আমার চোখে পড়েছে কিনা মনে করতে পারলুম না, যদিও ট্যুর শেষ করে বহুদিন এরই পাশ দিয়ে বাড়ি ফিরেছি। আজ হঠাৎ সেই দোকানটা চৌরঙ্গির শোকেসের চেয়েও জাঁকালো মনে হলো। নিচু দোচালায় বাঁশের মাচা বেঁধে এই দোকান। ভিতরের দিকে দরজা দেখে বোঝা যায় অন্তরালে দোকানির অন্তপুর আছে। মাচার উপর কতগুলো মাটির গামলায় নানা রকমের ডাল, নুন, শুকনো লঙ্কা, আদা, হলুদ থেকে এলাচ, সুপারি, জাপানি কিছু খেলনা, গৃহস্থালির টুকিটাকি জিনিস, গ্রাম্য প্রসাধনের সস্তা সাজ সরঞ্জাম। দোকানের লাগোয়া খানিকটা জমিতে ঘোড়ার একটা আস্তাবল। সন্ধ্যের ট্রেনের সময় হয়ে এসেছে বলে কোচওয়ান গাড়ি জুটছে। দোকানে ভিড় দেখে হিসেব করে দেখলুম আজ হাটবার। পশারিরা শহরের বাজারে কেনাবেচা করে বাড়ি ফেরবার মুখে এখান থেকে কেউ রানীমার্কা তেল, কেউ বা কড়াইয়ের ডাল, কেউ বা এটা সেটা কিনে নিয়ে যাচ্ছে। এত সব খুঁটিয়ে খুঁটিয়ে না দেখে আমার উপায় ছিল না, যদিও দৃশ্যত সেখানে আমি নেমে পড়েছিলুম কাউকে দিয়ে একটা দেশলাই কেনাবার জন্যে। আয় ছোড়া শোন, রাস্তার একটা ছোকরাকে ডাকলুম। আমার ডাক শুনে গ্রামিক ক্রেতার দল ত্রস্ত হয়ে উঠল। নিরুপায় স্তব্ধ হয়ে গিয়ে ওর গা টেপাটেপি করে নিম্ন ভীত কণ্ঠে বলাবলি করতে লাগল, সাহেব, বড় সাহেব। বড় ভালো লাগে নির্বোধ জনতার এই স্বভক্তি ভীতি দেখে, কিন্তু মাচার উপর বসে কালো ফিতে কেশমূল দৃঢ় আবদ্ধ করে যে মেয়েটি আনত আয়নার ওপর ঝুঁকে পড়ে ক্ষিপ্র আঙুলে বেনি বাঁধছে, তার ভঙ্গিতে এতটুকু একটু তরা বা কুণ্ঠা এলো না। শুধু কটাক্ষ কুটিল কালো দুটি আয়ত চোখ তুলে আমার দিকে তাকিয়ে আবার কেশ রচনায় মনোনিবেশ করল। ছোকরাটা কাছে এলে তার হাতে একটা পয়সা দিলুম, বললুম, একটা দেশলাই নিয়ে আয় তো। বলে কেস থেকে একটা সিগারেট বের করে বুড়ো আঙুলের নখের উপর ঠুকতে লাগলুম। মেয়েটি কিছুমাত্র সংকুচিত না হয়ে মুখ না তুলে তেমনি অনাড়ষ্ট ভঙ্গিতে ছোকরাকে বললে, এই দোকানে দিশালাই নেই। ছেলেটা পয়সা ফিরিয়ে দিল। হঠাৎ মনে হলো সাইকেলের শেকল বা ব্রেক কোথায় যেন কি বিগড়েছে, তাই এটা ওটা নাড়াচাড়া করে ওটাকে মিথ্যে সজুত করার চেষ্টা করতে লাগলুম। দেখলুম এর মধ্যে মেয়েটি একবারও আয়নার থেকে চোখ তুলল না। অমনি নির্লিপ্ত বসে বসে হালকা হাসির ফোড়ন দিয়ে কারো কারোর সঙ্গে পরোক্ষে ফষ্টিনষ্টি করছে। শুনলুম, স্পষ্ট শুনতে পেলুম। কোচওয়ানকে সম্বোধন করে ও বললে, এই জামাল, সাহেবের কল খারাপ হয়ে গেছে, গাড়ি করে কুটিতে পৌঁছে দিয়ে না। বলেই দীর্ঘ পক্ষজাল তুলে ও আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। এরপর আর সাইকেলে করে ফেরা যায় না, তাই গম্ভীর মুখে কোচওয়ানকে উদ্দেশ্য করে বললুম, লাও গাড়ি। হুকুম শুনে গাড়ি এসে দাঁড়ালো। সাইকেলটা নিজেই ছাদে তুলে দিলুম। গাড়িতে গিয়ে বসতেই সিগারেট ধরালুম। নিজের চারপাশে একটু নিভৃতি খুঁজে পেয়ে সন্তর্পণে তাকালুম মেয়েটি যদি একবার দেখে, কিন্তু তার অবজ্ঞাটা চমৎকার। সেদিন কি ভাগ্যিস ক্লাবে যেতে হলো না। 8টার আগেই ডিনার খেয়ে বাইরে লনে ইজি চেয়ারে শুয়ে পড়লুম। 2 চোখ ভরে একসঙ্গে কত যে তারা দেখলুম, কত যে আশার ব্যর্থতা, তার ইয়ত্তা নেই। ভাবলুম, কি করে সম্ভব হতে পারে। মেয়েটি হিন্দুস্তানি, বয়স 18 থেকে 22-এর মধ্যে, গায়ে পীড়াদায়ক একটা কাঁচুলি, সাদার উপর কালোর ছাপতোলা ফুরফুরে পাতলা একটা শাড়ি পরনে। রজনীগন্ধার পুষ্পদণ্ডের থেকে শুরু করে রৌদ্র ঝলকিত নিষ্কাশিত তলোয়ারের সঙ্গে নারীদেহের বহু উপমা দেখেছি,
কিন্তু ওর সেই ছন্দবদ্ধ ভঙ্গিময় শরীর কথায় বোঝাতে পারি এমন কথা মানুষের ভাষায় তৈরি হয়নি। ওর সমস্ত অসাধারণত্ব ছিল ওর দুই চোখে। সে কি আশ্চর্য চোখ, যেন গায়ের চামড়া ভেদ করে হাড় পর্যন্ত এসে বিদ্ধ করে। সেই চোখে এতটুকু সুকোমল মোহনী, যেন কঠিন নিষ্ঠুর একটা বিদ্রূপ। যার দিকে তাকায় তাকেই যেন সে চোখ শানিত সংকেত করে, ধরা পড়ে গেছ। তারপর আরও 2-3 দিন নিতান্ত খাপছাড়াভাবে দোকানের থেকে দূরে দাঁড়িয়ে আমাকে এটা ওটা ফরমাশ করতে হয়েছে। কিন্তু ততবারই মেয়েটি অস্বাভাবিক নির্লিপ্ততায় গম্ভীর খবর পাঠিয়েছে এই দোকানে তা পাওয়া যাবে না। দোকানের ধারে ছোট পঙ্কিল একটা ডোবা ছিল। সেদিন শর্টস পরে হান্টার হাতে নিয়ে অনাবশ্যক প্রাতভ্রমণে বেরিয়ে পড়েছিলুম। দেখি মেয়েটি একটি গুঁড়ির উপর বসে এক পাঁজা বাঁশি বাসন মাজছে। আস্কন্ধ অনাবৃত 2 বাহু, মাথার ঘোমটাটা পিঠের উপর বিশৃঙ্খল, সমস্ত ভঙ্গিটা কেমন যেন অসহায়। আমাকে দেখতে পেয়ে উচ্চ কলহাস্যে ও ডেকে উঠল, ও লক্ষ্ণা রে। 6-7 বছরের একটা ছেলে কোত্থেকে এলো ছুটে। তাকে চাপা গলায় কি একটা ইশারা করতেই 2 হাতে মেয়েটির মাথায় সে পিঠের আঁচলটা অগোছালো করে তুলে দিল। বাহু দিয়ে টেনে টেনে সেটাকে সুসংগত করে মেয়েটি তার বসায় একটা কাঠিন্য আনলে। ছেলেটাকে সামনে দাঁড় করিয়ে রাখলে উদ্ধত প্রহরীর মতো। মনে মনে প্রচণ্ড একটা মার খেলুম। অথচ তার সাধারণ যা হাবভাব, তাতে এই কঠিন গাম্ভীর্যের কোথাও কোনো সমর্থন পাওয়া যেত না। যখন তাকে প্রথম দেখেছি তরল হাসির ঢেউয়ে উছলে পিছলে পড়ছে, ওর সঙ্গে হালকা চটুলতায় মুখর হয়ে উঠছে। ওর বসা ও দাঁড়ানো, ভেতরে চলে যাওয়া ও দোকানে মাচার উপর উঠে বসা, ছোটখাটো সমস্ত ভঙ্গিতেই এমন একটা চাপল্য ছিল যেটা সাদা চোখে ঠিক সুচারু সঙ্গত মনে হবার মতো হয়তো নয়। অথচ আমাকে দেখেই কিনা সে গাম্ভীর্যে নিটোল বা বিদ্রূপে ধারালো হয়ে ওঠে। হতে পারে আমাকে সে ভয় করে, কিন্তু তার দোকান থেকে অপ্রাপ্য জিনিস কেনবার অনাবশ্যক ব্যস্ততা দেখে আমাকে আর তার ভয় করা উচিত ছিল না। এবং আমি যে কত বড় অনুগ্রাহক এ কথা তার অজানা নেই। সার্কেল ইন্সপেক্টরকে গোপনে ডেকে জিজ্ঞেস করলেই ওর এই দোকান সম্বন্ধে হয়তো অনেক রোমহর্ষক ইতিহাস শোনা যায়। অন্তত কতবার ও দোকান সার্চ হয়েছে এবং কত রাতে ওখানে বিএল কেসের গোড়াপত্তন হয়েছে। এই দোকান যে কিসের দোকান তা বুঝতে সামান্যতম কৌতূহলেরও হয়তো অবকাশ ছিল না। দোকানের এই পরিবেশ, মেয়েটির এই সাজগোজ, ছলাকলা, চালচলতি, সবচেয়ে তার এই অদ্ভুত একাকিত্ব, সব কিছুতেই সে অতিমাত্রায় স্পষ্ট ও উদ্ঘাটিত। বলতে গেলে এই জানাটাই কিন্তু আমাকে সবচেয়ে বিঁধেছে। অথচ তার 2 চোখের সেই অদৃশ্য রহস্যের সঙ্গে তার এই বিলাসিত দেহসজ্জার কোনো সঙ্গতি পেতুম না। মনে হতো কোথাও একটা মস্ত বড় ভুল করে বসেছি। ভাবলুম দুধ পাঠাই, নির্জন রাতে অন্ধকার বাংলোয় বসে তাকে অভিসারিণী করে তুলি। কিন্তু পাঠাই কাকে? যে আজ আমার অনুচর, কাল আমি বদলি হয়ে গেলে সেই আবার আমার গুপ্তচর হয়ে উঠবে। অতএব কাউকে বিশ্বাস নেই। আমরা সব হারাতে পারি, খ্যাতি হারাতে পারি নে। কোনো ক্ষতি নয় যদি খ্যাতি থাকে অব্যাহত। আর এই খ্যাতিই হচ্ছে আমাদের কাঁটার মুকুট। যত সে শোভা তত সে প্রতিবন্ধক। অর্ডারলিকে বললুম, পায়ের রগে কেমন একটা ব্যথা হয়েছে, সাইকেলে যেতে পারবো না, একটা গাড়ি চাই। অর্ডারলি জিজ্ঞেস করলে, স্টেশন? না, চালনায় যাব, মাইলাস্টেকের পথ। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা আছে, নিয়ে আসি? আর শোনো, তাকে বাধা দিলুম, জামালের গাড়িতে নতুন রং করিয়েছে, নতুন টায়ার বসিয়েছে চাকায়, ওটা আনতে পারবে না? পারব। অর্ডারলি জামালের গাড়ি হাজির করলে। একটা পোর্টফোলিও নিয়ে বেরিয়ে পড়লুম, কাউকে সঙ্গে নিলুম না। জামালকে যদি ভেতরে বসিয়ে গল্প করি তবে গাড়ি চলে না। অতএব শহরের সীমানা পেরিয়ে যেতে আমি কোচবাক্সে উঠে বসলুম। খুব একটা মজা হচ্ছে এমনই একখানা ছেলে মানুষই ভাব দেখিয়ে লাগামটা তুলে নিলুম। জামাল পাশে বসে পরম আপ্যায়িত বোধ করতে লাগল। জিজ্ঞেস করলুম,
গাড়িটা বুঝি তোমার? জামাল কুণ্ঠিত হয়ে বললে, আমার গাড়ি নয়, গৌরিয়ার গাড়ি। কে গৌরিয়া? ওই যার মুদি দোকান? হ্যাঁ, আমি ঠিকে খাঁটি, মাইনে পাই, 15 টাকা মাইনে। বটে, ওর তো তাহলে অনেক টাকা পয়সা। তা হয়েছে অল্প বিস্তর। আগে ছাগলের দুধ বেচত, কিছুদিন স্টেশনে ঝাড়া পোছারও কাজ নাকি করেছে। জিজ্ঞেস করলুম, ওর বাড়ি কোথায়? ফয়জাবাদ না মুজফ্ফরপুরে। এখানে এসেছে কেন? স্বামীর সঙ্গে ঝগড়া করে। বলো কি, ওর বিয়ে হয়েছিল নাকি? আজ 2 বছর। স্বামী ওকে একদিন নাকি খুব মেরেছিল, উনুনে রান্না বসিয়ে ঘুমিয়ে পড়েছিল বলে। তাই সে রাগ করে পালিয়ে এসেছে। আর ফিরে যাবে না? তা একবার দেখুন না বলে, মারতে আসবে। ঠিকই তো, কেনই বা যাবে বলো, যখন এখানে ওর কোনো দুঃখ নেই। ঘোড়ার পিঠে টেনে একটা চাবুক কষলুম। বললুম, কিন্তু ওর স্বামী ওকে নিতে আসে না? পাছে সে আসে, সেই জন্যে বালিশের তলায় প্রকাণ্ড একটা ছুরি নিয়ে শোয়। একটু ভয় পেলুম বোধ হয়। বললুম, অন্যের বেলায় সে ছুরি বুঝি তার চোখের তারায় ঝিলকিয়ে ওঠে? কথাটা আস্বাদ করবার মতো জামালের তত সূক্ষ্মতা ছিল না, তাই ফের বললুম, ভেতরে তো ছোট্ট একটুখানি খুপড়ি, ওইখানে তোমাদের জায়গা হয় কি করে? কি সর্বনাশ! জামাল সর্বাঙ্গে শিউরে উঠল। আমি থাকবো ও ঘরে? বলেন কি বাবু সাহেব, আমি যে চাকর, মাইনে খাই। অনুভব করলুম যুবক জামালের বলদৃপ্ত কঠিন শরীর যেন মুহূর্তে সংকুচিত পাংশু হয়ে উঠল। তবে ওখানে থাকে কে? ওর দেশের বুড়ো এক ঝি আর ওর ওই ছুরি, আর কেউ না। আমি তো কখনো দেখিনি বলে জামাল আমার হাত থেকে লাগাম তুলে নিল। আমি পরাভূতের মতো গাড়ির ভেতরে গিয়ে বসলুম। সেদিন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যেতেই ঘোরতর মেঘ করে এলো। কলেজ ছাড়বার পর সেই প্রথম সেদিন ধুতি পাঞ্জাবি পরলুম। অমাবস্যা বলতে যেমন অন্ধকার, আমাকে বলতেও তেমনি হ্যাটকোট বোঝাত। চিতেবাঘ যদি তার দাগগুলো মুছে ফেলে, সে একটা শেয়াল হয়ে ওঠে। আমিও তেমনি টাইট ট্রাউজার্স ফেলে মফস্বলে শ্বশুরবাড়ি করতে আসা শহরের ফুলবাবুটি হয়ে উঠলুম। নিজেকে চিনতে নিজেরই অত্যন্ত দেরি হয়ে যাচ্ছে। অন্যে পরেকা কথা। ঈশ্বর সদয় ছিলেন, তাই তখনই বৃষ্টি নামল যখন প্রায় দোকানটার কাছে এসে পড়েছি। বৃষ্টি থেকে ক্ষণিক পরিত্রাণ পাবার জন্যই যেন আশ্রয়ের বাছবিচার না করে দোকানের মধ্যে ঢুকে পড়লুম। দেখলুম, আগেই দেখেছিলুম, ঝোলানো লণ্ঠনের আলোতে গৌরিয়া মাচার উপর পা টান করে বসে সুর করে কি পড়ছে। বুড়ো মতন কে একটা স্ত্রীলোক, বোধহয় ওর দেশের সেই ঝি হবে, মাটিতে বসে তাই শুনছে গদগদ হয়ে। আমাকে দেখে গৌরিয়া থামল, কিন্তু আশ্চর্য, একটুও চমৎকৃত হল না। ঝিকে শুধু বললে, মাচার তলা থেকে মোড়াটা বার করে দে। মোড়া বার করে দিল। ছাতাটা মাচার গায়ে হেলান দিয়ে রেখে ওয়াটারপ্রুফটা কোলে নিয়ে বসলুম। কিন্তু কি বলি ওকে? আমাকে দেখে কোথায় ও অভ্যর্থনায় অজস্র হয়ে উঠবে, তার বদলে এমন একখানা মুখ করে আছে যেন আমি মধু উৎসবে উদ্যত একটা মৃত্যুদণ্ডের মতো এসে বসেছি। কোথায় বা তার সেই ছলনা, কোথায় তার সেই ছুরি? ঝিকে ও ভীষণ গম্ভীর হয়ে বললে, তুই ভেতরে যা, বাবুর সঙ্গে আমার কথা আছে। নামের আগে বা পিছে বাবু শব্দটা যে মোটেই পছন্দ করি না, বাংলা ভাষা অনভিজ্ঞ গৌরিয়ার তা জানবার কথা নয়। তবু মনে হলো ও কথাটার মধ্যে ও যেন একটু ইচ্ছে করেই একটু অবজ্ঞা মিশিয়েছে। তবু বৃষ্টি মুখর মুহূর্তে ক্ষণিক একটু নিভৃতির সূচনা হলো মনে করে খুশি হলুম। কিন্তু গৌরিয়ার কথা গৌরিয়াই জানে। রাস্তার দুপাশের নালাগুলি জলে ভর্তি হয়ে গেল। গৌরিয়া এক মনে রামায়ণের পৃষ্ঠা উল্টোচ্ছে। শেষকালে আমিই কথা কইলুম। বললুম, সত্যি তোমার সঙ্গে একটা কথা আছে, বলবো? আনত চোখে কঠিন গলায় গৌরিয়া বললে, যদি অন্যায় না হয় বলুন। না, সে কি কথা, অন্যায় আবার কি বলতে পারি আমি? তাই শুকনো একটা ঢোক গিলে বললুম, এত রাতে তোমার এখানে দোকান খুলে রেখেছ যে?
ও চোখ তুলে একটু হাসল, বললে, খোলা না রাখলে বৃষ্টিতে ভিজে লোক এসে দাঁড়াবে কোথায়? কথাটা ঠিক আমাকেই নিক্ষেপ করেছে দেখলুম। ঠিক সেই সময়টাতে কে একজন বৃষ্টিতে গান ভাসতে ভাসতে দোকানে এসে দাঁড়াল। দোকানে ঢুকে সেই গানটা সাড়ম্বর নৃত্যের ভঙ্গিতে রূপান্তরিত হতে যাচ্ছিল। আমাকে দেখে লোকটা হঠাৎ জিভ কেটে স্তম্ভিত হয়ে গেল। তাকের ওপর থেকে একটা শিশি টেনে এনে গৌরিয়া বললে, এই তোমার তেল। আরেকটা পুঁটলি বের করে, এই তোমার নুন, বলে ঝিঁকে হাঁক দিলে। বললে, ঘরে একটা ছাতা আছে না, ওকে দিয়ে দে, ক্রোশ তিনেক দূরে ওর গা, ও বাড়ি চলে যাক। ঝি ছাতাটা বার করে আনলো। গৌরিয়া লোকটাকে বললে, শিগগির পালা, এক্ষুনি আবার চেপে আসবে। গৌরিয়া আমার দিকে ব্যথিত চোখে তাকালো, বললে, আপনিও এবার বাড়ি যান বাবু সাহেব, নইলে এরপর আবার কোনো লোক যদি আসে তবে তাকে তাড়াবার জন্যে আপনার ছাতাটাই তাকে দিয়ে দিতে হবে। সেটা ভালো হবে না, আপনি বাড়ি যান। কথার চেয়ে কথার সুরটি ভারী ভালো লাগলো। বললুম, বৃষ্টিটা না ধরা পর্যন্ত তোমার এখানে একটু বসতে দিতে তোমার আপত্তি আছে? আছে, গৌরিয়া নিষ্প্রাণ গলায় বললে। জায়গাটা ভালো নয়। তাতে আমার কি, বাইরে জল পড়ছে, তাই আমি এখানে একটু বসে যাচ্ছি, এছাড়া তো নয়। কিন্তু গরিবের ঘরে মুক্তার হাট দেখলে লোকে তার চোরাই মাল বলেই সন্দেহ করে বাবু সাহেব। গৌরিয়ার সমস্ত ভঙ্গিটি বেদনায় যেন নম্র হয়ে উঠল। তাতে গরিব আরও গরিব হয়, তাতে মুক্তরও সেই দাম থাকে না। আপনি বাড়ি যান। বাহ, বিপদে পড়ে তোমার এখানে এসে কেউ দাঁড়াতে পারবে না? কিন্তু আমার ভয় হয় বাবু সাহেব, এখানে এসে না তুমি বিপদে পড়ো। গৌরিয়া ঈষৎ চঞ্চল হয়ে উঠল। এখনো অনেক পয়সার সওদা নিয়ে যেতে বাকি। বৃষ্টির জন্যে পথে নিশ্চয়ই কোথাও আটকা পড়েছে। তারা তোমাকে এখানে দেখবে, শুকনো ছাতা আর শুকনো বর্ষাতি নিয়ে মোড়ার উপর শুকনো মুখে বসে আছো। এ আমি কিছুতেই দেখতে পারবো না। আমি ছোট আছি, কিন্তু তুমিও ছোট হবে, এ দেখতে বুক আমার ফেটে যাবে। বলেই সে ঝিকে ডাকলে, বললে, ডোঙাটা মাথায় করে জামালকে ডেকে নিয়ে আয় বাড়ি থেকে, গাড়িটা বার করতে হবে। বাবু সাহেবকে পৌঁছে দিয়ে আসবে তার কুঠিতে। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালুম। বললুম, না, গাড়ি কেন, হেঁটেই যেতে পারব। রেইনকোটটা গায়ে চাপিয়ে রাস্তায় নেমে আসছি। পেছন থেকে গৌরিয়া বললে, নমস্কার। তাকালুম না পর্যন্ত, প্রায় ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে এলুম। কুঠিতে গিয়ে কতক্ষণে যেই ধুতি পাঞ্জাবি ছেড়ে আবার পরিচিত শার্ট ট্রাউজার্সে উপনীত হব তারই জন্য হাঁপিয়ে উঠলুম। মনে হলো একটা অতলান্ত অপমৃত্যু থেকে ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। কিন্তু সে কি ঈশ্বর? শুধু ওই দোকান নয়, এই শহরই আমাকে ছাড়তে হবে। ডালহাউসি স্কোয়ারে তাই অনেক সই সুপারিশ করে মাস 3 পর বদলি পেলুম। মালপত্র অনেক আগেই রওনা হয়ে গেছে। পরে আমি একা, বলা বাহুল্য জামালের গাড়িতে নয়। স্টেশনে ছোটোখাটো একটা ভিড় হবে ও বহু লোকের সঙ্গে অনেক মুখস্থ করা মামুলি কথা বলতে হবে, সেই ভয়ে ট্রেনের খুব সংকীর্ণ সময় রেখেই আমি বেরোলুম। গৌরিয়া সেই দোকানের পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। দেখলুম মাচার উপর গৌরিয়া নেই, গামলাগুলি খালি। এই কদিনে দোকানের স্ত্রী অনেক কমে গেছে মনে হলো। ভাবলুম যাবার সময় ওকে একটিবার দেখে গেলে ভালো লাগত। দেখলুম পাশের সেই পুকুর ধারে শাখা বাহুল্য বর্জিত কি একটা গাছের পাশে দাঁড়িয়ে সে আমার যাওয়া দেখছে। আমার সঙ্গে চোখাচোখি হতেই সে অল্প একটুখানি হাসল। সেই অল্প একটুখানি হাসা যে কি অপরূপ তা বুঝিয়ে বলি এমন শক্তি নেই। আজকের ভোরবেলাটির মতোই বিষাদে নির্মল, বিরহে সকরুণ সেই হাসি। দুঃখকে, ক্ষতিকে, অপরিসীম শূন্যতাকে সামান্য হাসি দিয়ে ফুটিয়ে তুলতে হবে, এমন যদি কোনো পরীক্ষা থাকে সংসারে, তবে সেই পরীক্ষায় গৌরিয়া ফুল মার্ক পেয়েছে। এক দৃষ্টে এতক্ষণ ধরে ও কোনোদিন আমার দিকে তাকায়নি। আজ দেখলুম তাতে কত বিষাদ, কত স্নেহ, কত শান্তি। গাড়িটা খানিক দূর চলে এসেছে। বললুম, চললুম গৌরিয়া। গৌরিয়া হয়তো শুনতে পেল না, কিন্তু যাবার সময় কিছু একটা তাকে বলে গেছি মনে করে সে আঁচলের চোখ চেপে ধরল।
এতদিনে মনে হলো বিদেশে চাকরি করতে যাচ্ছি। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে শুনছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছুরি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।